নাট্যশাস্ত্র, অর্থশাস্ত্র, এই সমস্ত রামায়ণ মহাভারত এই সমস্ত বইয়ে আর কি পুতুল নাচের উল্লেখ আছে। বর্তমানে পুতুল অনেক অংশে সে নিজেকে পরিবর্তন করে ফেলেছে শিল্পটা। আগেকার দিনে কি হতো, মানে ধরো ক্ষেত্র বিশেষে পুতুল নাচ এগুলো, এই যে ইভেন এও শোনা গেছে যে টিকিট কেটে পুতুল নাচ দেখতো তখন। আজকে সেই পুতুল নাচের অবস্থা তুমি দেখো, মানে দেখতে পাবে যে অবস্থা খুবই শোচনীয় আর কি, করুণ। তিনটে পুতুল বললে, এই তিনটে পুতুলকে মানুষ চিনবে কি করে? দেখো, ডাঙের পুতুল বলতে ডাং হচ্ছে লাঠিকে আমরা ডাঙ্গুলি খেলতাম। নমস্কার, ইতিকথার আসর চ্যানেলের আরেকটি নতুন এপিসোডে আপনাদের স্বাগত জানাই। আজকে যিনি আমাদের সাথে আছেন তিনি হলেন, আমরা ছোট থেকেই জানি পুতুল একটা খেলার অংশ, কিন্তু পুতুল একটা যে শিল্প এবং সেটা নিয়ে পড়াশোনা করা যায় সেটা অনেকেই আমরা জানি না, বা কিছু লোক আমরা জানি। আজকে আমাদের সাথে আছেন আমাদের বিশেষ অতিথি, পুতুল নিয়েই তার সবটা, ডক্টর প্রদীপ সর্দার। প্রদীপ সর্দার। চলুন আমরা আজকে প্রথমেই জেনে নেব যে এই যে পুতুল, এই পুতুলের শুরুটা কবে থেকে হয়েছিল? পুতুলের শুরু তো বিশেষজ্ঞদের মতে আজ থেকে ৩,৫০০ ৪,০০০ বছর আগে। আমরা তার যে ইতিহাস থেকে যেটা পাই, তার যে মানে যে ৩,৫০০ ৪,০০০ বছর বলছেন বিশেষজ্ঞরা, তার প্রমাণস্বরূপ কিছু গ্রন্থ আমাদের কাছে আছে, যেমন নাট্যশাস্ত্র, অর্থশাস্ত্র, এই সমস্ত রামায়ণ মহাভারত এই সমস্ত বইয়ে আর কি পুতুল নাচের উল্লেখ আছে। সেই উল্লেখটা থেকে বোঝা যায় যে এই যে পুতুল নাচের যে প্রাচীনত্ব, এই যে ইতিহাসের যে একটা বিশাল একটা ইতিহাস রয়েছে, সেটা আমরা এই সমস্ত গ্রন্থ থেকেই কিন্তু জানতে পারি যে আমাদের ভারতবর্ষের তথা বিশ্বের একটি প্রাচীনতম শিল্প হচ্ছে পুতুল নাচ বা পুতুল নাটক, যাই বলো না কেন। রাজাদের সময় যে পুতুল নাটক বা পুতুল প্রদর্শনী হতো, সেই পুতুলের সাথে বর্তমান পুতুল, সেটা কতখানি পরিবর্তন তুমি দেখছো? বর্তমানে পুতুল অনেক অংশে সে নিজেকে পরিবর্তন করে ফেলেছে শিল্পটা। আগেকার দিনে কি হতো, মানে ধরো ক্ষেত্র বিশেষে পুতুল নাচ এগুলো, এই যে এগুলো হচ্ছে লোকশিল্প। তা এইরকম শিল্প গ্রামে গঞ্জে যে সমস্ত জায়গায় সমস্ত চর্চা হতো ভারতের বিভিন্ন জায়গায়, তো সেখানে কি হতো, সেই জায়গার যে মেটেরিয়ালস, সেই মেটেরিয়ালস দিয়ে এগুলো বানানো হতো। এবং ধরো তুমি যেটা বলছো রাজরাজরাদের সময় পুতুল নাচ কীভাবে, মানে তার যে আঙ্গিকটা ছিল, বর্তমানে আঙ্গিকের কি পরিবর্তন হয়েছে, আঙ্গিকগত পরিবর্তন। তখন যদি আমি ধরি যে আমাদের মূলত আমি পশ্চিমবঙ্গের কথাই বলছি, কারণ আমি পশ্চিমবঙ্গ রাজ্যেই বাস করি। তো পশ্চিমবঙ্গে মূলত 3 ধরনের পুতুল দেখা যায়। একটা হচ্ছে ডাঙের পুতুল বা দণ্ড পুতুল, ইংরাজিতে বলা হচ্ছে রড পাপেট, তার ক্ষেত্র হচ্ছে দক্ষিণ 24 পরগনা। এরপরে চলে যাই হচ্ছে স্ট্রিং পাপেট, ম্যারিওনেট যেটাকে বলছে সুতো পুতুল বাংলাতে, সেই পুতুল বা এই পুতুলের যে উৎসক্ষেত্র সেটা হলো নদিয়া জেলা। আচ্ছা। আর এরপরে আসবো হচ্ছে গ্লাব পাপেট বা বেনে পুতুল, বেনি পুতুল অনেকে বলেন। এবং এই যে দস্তানা পুতুল, বেনি পুতুল, বেনে, গ্লাব, এই পুতুলের উৎসক্ষেত্র হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলার পদ্মতামলি নামক একটি গ্রাম, সেখানে এর ক্ষেত্র। এই যে দেখো, এবারে আসা যাক যে প্রতি ক্ষেত্রে এই যে আগেকার দিনে জমিদার বলো, রাজা বলো, এদের পৃষ্ঠপোষকতায় তো পুতুল নাচ চলতো। তো এছাড়াও পুতুল নাচের নিজস্ব একটা গুণ ছিল, সেটা দিয়ে মানুষকে আকর্ষণ করত। ইভেন এও শোনা গেছে যে টিকিট কেটে পুতুল নাচ দেখতো তখন। আজকে সেই পুতুল নাচের অবস্থা তুমি দেখো, মানে দেখতে পাবে যে অবস্থা খুবই শোচনীয় আর কি, করুণ অবস্থা। কিন্তু পুতুল নাচের আকর্ষণ আগেও যেমন ছিল, এখনও কিন্তু মানুষের মধ্যে আছে। বর্তমানে আমরা দেখি যে নাট্য মেলা বলো বা আদার্স যে সরকারি যে প্রকল্পগুলোর মধ্যে কিন্তু টুকটাক পুতুল নাচ আমরা দেখতে পাই এখনও। তো এই যে, আর এছাড়া তো মানে রাজরাজাদের সময় হচ্ছে, যদি আমি দক্ষিণ 24 পরগনা ধরি, তাহলে ডাঙের পুতুল, সে অর্থে কাঠের বড় বড় পুতুল, একেবারে মানুষের মতো তার চেহারা। তো সেই পুতুল তাদের বিভিন্ন পুজোতে বা এই ধরো রাসের উৎসব,
এই যে রথের মেলায় পুতুল নাচের বসেছে আসর, এটা কিন্তু একটা চিরকালীন একটা মানে প্রচলিত কথা। তাহলে এই যে রথের মেলায় পাঁপড় ভাজা খাবে, পুতুল নাচ দেখবে, জগন্নাথের ওই রথের চাকায় মানে দড়ি ধরে সবাই টান দেবে, এইটাই হচ্ছে একটা চিরাচরিত ব্যাপার সবার মধ্যে থাকে, বাঙালিদের মধ্যে বিশেষ করে। বা এছাড়াও উড়িষ্যাতেও পুতুল নাচ হয়, সেটা হচ্ছে শ্যাডো পাপেট রাবণের ছায়া, আমাদের পাশের রাজ্য যেটা। তো এবারে এই যে পশ্চিমবঙ্গের ধরো যেটা বেনে পুতুল আসে, এবার ডাঙের পুতুল বললাম, ডাঙের পুতুল মানে সেটা জমিদার বা রাজঅন্তমহলে যেভাবে হতো, সেটা হচ্ছে এরকম একটা পর্দা টাঙানো হতো। এর মাঝখানে একটা বলে দিই যে 3টে পুতুল বললে, এই 3টে পুতুলকে মানুষ চিনবে কি করে? দেখো, ডাঙের পুতুল বলতে ডাং হচ্ছে লাঠিকে, আমরা ডাঙ্গুলি খেলতাম, ডাঙ্গুলি খেলা আছে একটা, লাঠিকে তো ডাং বলা হয় কথ্য ভাষায়। তো সেই লাঠিকে যেহেতু এটা গ্রামীণ অ্যাটমসফিয়ার এই শিল্প তৈরি, তো সেই প্রচলিত যে কথাগুলো সেগুলো ওনারা এর মধ্যে ব্যবহার করেছেন, যার ফলে ওই লাঠি পুতুল না বলে সবাই ডাঙের পুতুল বলতে অভ্যস্ত হয়ে গেছিল, এবং সেই থেকে ডাং হয়েছে। এই যে চেঞ্জ হচ্ছে, এই চেঞ্জটা কি বহুদিন আগে থেকে? একদম বহুদিন আগে থেকে অল্প অল্প করে পুতুল পরিবর্তন হচ্ছে। দেখো, এই যে বলছো চিনবে কি করে, তুমি যেটা বললে আগে, চিনবে কি করে? চিনবে হচ্ছে যেটা দেখবে বাঁশ বা লাঠি দিয়ে যেটাকে ম্যানিপুলেট করা হচ্ছে বা সঞ্চালনা করা হচ্ছে, দেখবে মানুষের মতো বড় বড় পুতুল, সেই পুতুলগুলো হচ্ছে ডাঙের পুতুল বা দণ্ড পুতুল। স্ট্রিং পাপেট আসে, এটা গেল দক্ষিণ 24 পরগনা। এবার যাবো নদিয়া জেলা, যেটা হচ্ছে তোমার সুতো পুতুল, স্ট্রিং পাপেট। তো সেটা কি করে, এই যে হাতের এই যে এটা দিয়ে ম্যানিপুলেট করে, বিভিন্ন সিনেমা বা রাজাদের সেই সুতো দিয়ে, এরকম সুতো থাকে নিচে, ওরা কি করে উপর থেকে ম্যানিপুলেট করে। বুঝতে পারলে? এই যে নিচে যে আমরা যেটা মানে দর্শকের সামনে যেটা দৃশ্যায়িত হয়, সেটা হচ্ছে নিচ থেকে। আর আমাদের যেটা ডাঙের পুতুল যেটা, সেটা হচ্ছে কিন্তু আমাদের মাথা ছাড়িয়ে পুতুলটাকে ওপরে তুলতে হয়, মানে কোমরের মধ্যে সেট করা থাকে, যার ফলে মাথা ছাড়িয়ে পুতুল ওপরে চলে গেল, আমরা পেছন থেকে ম্যানিপুলেট করলাম। সবাই কিন্তু পর্দা আলে থাকে। এইবারে একটা জিনিস আছে, যেটা হচ্ছে বেনে পুতুল। বেনে পুতুলটা কোনো পর্দা লাগে না। বেনে পুতুল হয় কি, এই যে দস্তানা যেরকম হাতে লোকে পরে, গ্লাভ পরে, ওই গ্লাভের মতো পরে নিল, নিয়ে এই পশ্চারে প্রত্যেকটা মুভমেন্ট করানো হয়। এটা গেল গ্লাভ পাপেট। এই গ্লাভ পাপেট কি হয়, যে আগেকার দিনে কি হতো, যারা এই পুতুল নাচের মানে সৃষ্টি করেছিলেন বা এই পুতুলটা মানে তৈরি করেছিলেন, সেই সময়কার মানুষজন কি করত, এই পুতুলটা নিয়ে বিভিন্ন জায়গায় তারা জীবিকা অর্জনের জন্য যেত, মানে মজার মজার গান শোনাতো, একটুখানি ওই ম্যাজিক দেখাতো ওই পুতুল নিয়ে, দেখিয়ে সেটার থেকে ওই কিছু যা চাল পয়সা উঠতো বা কিছু টাকা পয়সা কিছু যা উঠতো, সেটা দিয়ে জীবিকা নির্বাহের কাজে লাগতো। এটা দিয়ে তাদের এই যে সূত্র, এই যে বেনে পুতুল দেখো, একটা সময় তো মানে গাছে তখন মানে বর্ষাকালে তাল হতো, তাল পড়তো, তালের থেকে যে পাল্পটা আমরা বের করে নিই তালে পিঠে খাওয়ার জন্য বলো বা তাল ফুরুলি খাওয়ার জন্য, তো সেই জায়গা থেকে ওই যে পাল্পটা বের করে নেওয়ার পরে দেখবে একটা তোমার থাকে, একটা আঁশ থাকে তালের উপরে, ওই ফাইবারটা চুলের মতন দেখতে খানিকটা হয়। এবার ওই যে তালের আঁটির মধ্যে যদি আমি একটা কালো কালি দিয়ে চোখ এঁকে দিলাম বা একটা লাল দিয়ে ঠোঁট করে দিলাম, করে দিয়ে যদি আমি হাতের মধ্যে নিয়ে যদি খেলা দেখাই, সেটাও কিন্তু একটা পুতুলের মতো হবে। এই কনসেপ্টটা থেকে কিন্তু ধীরে ধীরে তোমার ওই গ্লাভ পাপেটের কনসেপ্টটা ওরা তৈরি করে, ওটা নিয়ে খেলা দেখাতে একটা সময় ওরা এটা জীবিকায় পরিণত করলো। আর একটা বিশেষত্ব আছে 3টে পুতুলে, দেখো সুতো পুতুল, ডাঙের পুতুল, এরা কিন্তু কমপ্লিট একটা স্টোরি মানে পালা করে 2 থেকে 2.5 ঘন্টা। বেনে পুতুল বা গ্লাভ পাপেট সেটা করে না, এদের ম্যাক্সিমাম ধরো আধ ঘন্টা হতে পারে, তার চেয়েও কম হয়। এরা বিভিন্ন রকম স্টোরি মানে একটা করে প্লট নেয়, কমপ্লিট ড্রামা নয়, কিন্তু একটা করে প্লট নিয়ে সেটা ছন্দে ছন্দে গানে গানে এই হাতের কায়দায় বিভিন্নভাবে ম্যানিপুলেট করতে করতে ওরা কিন্তু এই বিষয়টা মানে প্রদর্শন করে আর কি, শিল্পটা। 3টে পুতুল, 3টে জেলার সব থেকে পুরনো তোমার কোনটা বলে মনে হয়েছে? এটা বলা কিন্তু খুব মুশকিল, মানে আমি যদি মনে করি যে আমি তো যদি দক্ষিণ 24 পরগনায় থাকি, আমি তো আমার জেলাকে বেশি প্রায়োরিটি দেবো, আমি দিয়ে বলবো যে দক্ষিণ 24 পরগনা আগে, কিন্তু এটা বলা খুব মুশকিল। কিন্তু যদিও ইতিহাস বা কিছু কিছু তথ্য থেকে প্রমাণিত হয় যে সূত্রধার বলে যে কথাটা আছে, মানে সেটা মানে পুতুলের সঙ্গে কিন্তু সংযুক্ত, মানে পুতুলকে আর কি বোঝায় আর কি সূত্রধার শব্দ দিয়ে, যে আমাদের ঈশ্বর যিনি আমাদের সূত্র ধরে আছেন, আমরা তার হাতের পুতুল, যেটা আমরা পুতুল নাচের ইতিকথায় মানিক বন্দ্যোপাধ্যায় একটা বিখ্যাত উপন্যাসে। তো সেই কনসেপ্টে যদি ভাবা যায়,
তাহলে অন্তত আমার জেলাটা একটু নিচে চলে যায়, গিয়ে নদিয়া জেলা এগিয়ে যায়। কারণ সুতো পুতুলটা যদি কিছু কিছু থাকে বলা হচ্ছে, কিন্তু আবার অনেক ক্ষেত্রে কিন্তু আমি এই যে রড পাপেটের ইতিহাসও, বহু ইতিহাসও পাওয়া যায়, সেটাও আছে। কিন্তু এটা খুব, এই জিনিসটা বলা খুব মুশকিল, কোনটা আগে কোনটা পরে, বিষয়টা খুব জটিল। মানে আমি অন্তত পক্ষে মানে যতটুকু একটু আধটু পড়েছি তো সেটার থেকে মানে একটা স্বচ্ছ যে একটা ধারণা তৈরি হয় সেটা আমার হয়নি। এটা গেল এটা তো গেল ভারতবর্ষের পশ্চিমবঙ্গ জেলার একটা কথা। ভারতবর্ষে এরকম রিসার্চ করতে গিয়ে তুমি কি কি পুতুলের, দেখো ভারতবর্ষে তো পুতুল নাচের মাতৃভূমি। আচ্ছা, মানে এখানেই পুতুল নাচ সৃষ্টি হয়েছে, সৃজন হয়েছে। তো ভারতবর্ষ যদি মাতৃভূমি হয় তাহলে ভারতবর্ষে পুতুল নাচের ছবিটাও কিন্তু বর্ণময়। বিভিন্ন জায়গায় পুতুল নাচের যে ছবি সেটা কিন্তু সত্যি আমাদের সুন্দর একটা ছবি দেখতে পাই বিভিন্ন জায়গায়। ধরো আমি যদি একটু সাউথে যাই, সাউথে আছে দেখো শ্যাডো পাপেট, আচ্ছা, তোলপোবাকুত্তু যেটাকে নাম তার, সেটা কি করা, ওই যে লেদারের যেগুলো চামড়ার আছে না, ওইগুলো মানে সেইগুলো দিয়ে কেটে 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 একটা করে শেপ দেওয়া, একটা আকৃতি করা হয়। সেটা হিউম্যান হতে পারে, সেটা অ্যানিমাল হতে পারে, যে বিভিন্ন। আর যেহেতু ওরা একটু মাইথোলজিক্যাল স্টোরি প্লে করে, তো সেই মাইথোলজিক্যাল স্টোরি প্লে করার জন্য রামায়ণ, মহাভারত এই সমস্ত বিষয়ের উপরে ওরা কাজ করে। তো সেক্ষেত্রে ওদের বিভিন্ন ক্যারেক্টার বা সেই শেপ ওই চামড়া দিয়ে কেটে 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 কিন্তু ওই শ্যাডো পাপেটটা বানায়। এছাড়াও আছে সুতো পুতুল আছে, কর্ণাটকের সুতো পুতুল দেখা যায়, ঠিক আছে, মানে সেটা রয়েছে। আবার রয়েছে যে বেশিরভাগ শ্যাডোই প্রচলন বেশি, মানে এখন যে দণ্ড পুতুল, যে রড পাপেট দু একটা কদাকচ্ছিত দেখা যায়, মানে চর্চা হয় আর কি সাউথে। আর এছাড়া একটা আছে আমাদের বিহারে জমপুরি বলে একটা পুতুল নাচের একটা আঙ্গিক রয়েছে, সেটা বলা হচ্ছে রড পাপেট আঙ্গিকটা। আর তো রয়েছে তোমার ভারতবর্ষে ধরো এবারে যদি যাই, সদর বদর বলে একটা ফর্ম আছে, যেটা সাঁওতালরা মূলত এই ফর্মটা চর্চা করে, মানে সেটা ওদেরই একটা ফর্ম হয়ে দাঁড়িয়েছে সেটা। এবার হচ্ছে ওটা বেসিক্যালি বাইরে লোকজন খুব একটা কম চর্চা করে, বা ওটা যে একেবারে উপকরণ কি থাকে, এটা যেমন কাঠ দিয়ে বানানো, ওটা কাঠ দিয়ে ছোট ছোট পুতুল বানানো হয়। একটা এরকম মানে থাকে, মানে ফ্রেম থাকে, সেই ফ্রেমের মধ্যে পুতুলগুলোকে বসানো হয়। মানে একটা কি বলবো, মানে ওই যে কাঠের যে একটা পাটাতন থাকে তার উপরে পুতুলগুলো বসে একটা রাউন্ড শেপে থাকে। এবারে কি ওর সাথে সুতো অ্যাড করা থাকে, একটা লাঠির মধ্যে ওগুলো বাঁধা থাকে, একটা কাপড় দিয়ে সুন্দর করে ঘেরা থাকলো। এবারে কি হয়, যারা পুতুল নাচ শিল্পী এবং যারা হচ্ছে ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছে, বাদ্যযন্ত্র যারা বাজাচ্ছে, তাদের তালে তালে কি হয়, পাটাকে এরকম করে দিয়ে না, এরকম করে নাড়তে 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 ও এগুলো এরম 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 পুরো 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 ঘুরতে থাকে পুরো ব্যাপারটা, মানে তালে তালে দিদিমে আর কি। এটা হচ্ছে সদর বদর। তা গেল হচ্ছে এবার হচ্ছে উড়িষ্যাতে আমি বলেছি আগে রাবণের ছায়া যার নাম, যেটা হচ্ছে তোমার ওটাও শ্যাডো পাপেট। আর একটা উড়িষ্যাতে রাবণের ছায়া তো আছে, আর একটা দুটো ফর্ম আছে, এটা হচ্ছে সখি কুন্দাই, কাঠি কুন্দাই, ঠিক আছে। সখি কুন্দাই এটা হচ্ছে উড়িষ্যাতে, সখি কুন্দাই হচ্ছে কি সুতো পুতুলের ফর্ম, আর কাঠি কুন্দা হচ্ছে রড পাপেট, স্টিক পাপেট। ওখানেও চর্চা হয় সমস্ত জায়গায়। ভারতবর্ষে রড বলো, সুতো বলো, গ্লাভ বলো, সব মিলিয়ে মিশিয়েই চর্চা হচ্ছে। ভারতবর্ষ তো পুতুল নাচকের মানে একেবারে ক্ষেত্র, সেই জন্য এটা চিরকালীন এর চর্চাটা রয়েছে সব ক্ষেত্রে, সবটা মিলেমিশে চর্চা হয়। এটাতে গেল পুতুল প্রদর্শনী। আমরা যখন ছোট থেকে বড় হই, মেলাতলায় পুতুল দেখি, বা বহু সিনেমা সিরিয়ালে পুতুলকে নানাভাবে, ভূতের, বিশেষ করে ভূতের সিনেমাতে পুতুলকে একটা অন্যভাবে ব্যবহার করা হয়। সেই কনসেপ্টটা কোথা থেকে এসছে? দেখো এই কনসেপ্টটা হচ্ছে আমার যতদূর ধারণা, সেটা হচ্ছে এই যে দেখবে মানুষ যদি কিছু অ্যাক্টিং করে, ওটাতে মানুষও অ্যাক্টিং করতে পারতো, হিউম্যান অ্যাক্টিং করতে পারতো, কিন্তু একটা অবজেক্ট বা পুতুল দিয়ে যখন যেটা করানো হবে তার কিন্তু অনেকটা গুরুত্ব বেড়ে যাবে। এরকম মানুষ কিন্তু বিনোদনের জন্যই ওটা করা হয় না, এর একটা আছে, দেখো মানুষ কিন্তু ওই জিনিসটা দিয়ে, ওই ফিগারটা দিয়ে এমন কিছু করা যাবে, এমন কিছু মুভমেন্ট করা যাবে যেটা মানুষের দ্বারা সম্ভব নয়। মানুষ যেটা পারে না পুতুল সেটা পারে, আবার পুতুল যেটা পারে না সেটা মানুষ পারে, এটা হয়েছে। কিন্তু মানুষ যেখানে, তার যে মানুষেরও কিন্তু লিমিটেশন আছে, পুতুলেরও লিমিটেশন আছে। তো সেই জায়গায় মানুষ যেটা পারে না সেটা কিন্তু পুতুল করে দেখাতে পারে, বা পুতুলের দ্বারা সেটাকে করানো সম্ভব হয়। যার ফলে কি করে ডিরেক্টররা বলো বা বিভিন্ন
যারা কাজ করছেন এরকম ফিল্ম বলো বা আদার্স মিডিয়াম বলো, সেখানে কিন্তু পুতুলকে এইভাবে ব্যবহার করা হচ্ছে। করলে কি হয়, একটা কোথাও গিয়ে আকর্ষণটাও বাড়ে, উপরন্ত যে পারপাজে যে জিনিসটা আমার গল্প অনুযায়ী চাইছে, একটা তোমার সুপার ন্যাচারাল ক্যারেক্টার বা এরকম কোনো ক্যারেক্টার যদি করতে হয়, সেটা কিন্তু পুতুলের দ্বারাই সম্ভব। আদারওয়াইজ কিন্তু হিউম্যান ওটা করতে পারবে না, বা হিউম্যান করলেও সেটা আর্টিফিশিয়াল লাগবে এবং সেটা ভালো লাগবে না। বা কোথাও গিয়ে মজাটাতে কেমন যেন একটু ভাটা পড়ে যাবে, যে না এটা যদি এরকম হতো ভালো হতো। দর্শক মনে মনে হয়তো ভাবতে পারে, হলে গিয়ে বা অন্য কোনো থিয়েটারে যদি আমি পুতুল ব্যবহার করি, সেখানেও একই জিনিস। আমরা তো মেলাতলায় গিয়ে বিশেষ করে বাচ্চারা পুতুল কেনে, এই যে পুতুল কেনে বা সেই যে পুতুল, সেটা আগে এসছে নাকি পুতুল প্রদর্শন থেকে সেই পুতুলের জন্ম হয়েছে? না, মেলাতলার পুতুলই আগে। আগে আগে দেখো, মেলাতলা পুতুল হচ্ছে প্রথম আদি যে পুতুল, যেটা আমরা হরপ্পা সভ্যতা যে ধরনের পুতুলগুলো পাচ্ছি বা নমুনা হিসেবে, সেটাই বাঙালিদেরই কনসেপ্ট। তো মানে সেক্ষেত্রে এই যে পুতুল কৃষিক্ষেত্রে প্রথম মহিলাদের হাতেই তৈরি হয়েছে। আচ্ছা, মানে সেটা কি, কাদার যে ওটা বিশেষজ্ঞদের বিভিন্ন মতামত থেকে জানা যাচ্ছে যে এই যে মেয়েরা যখন মানে কৃষিকাজ করতে যেত, তখন কি করতো ওরা হচ্ছে মানে কাজে সবসময় তো আর কাজ হয় না, একটুখানি বিরতি তো থাকবে সেখানে। তো সেই বিরতির সময় তারা ওই নরম কাদা নিয়ে হাতের মধ্যে ডলা পাকাতে 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 একটা করে শেপ তৈরি হয়ে গেল, এবং সেটাতে একটু করে টিপে দেয়, টেপা পুতুল, টিপে টিপেতে বানাতে হয়। টেপা পুতুলই কিন্তু আদি পুতুল, যেটা আমাদের বাংলার পুতুলের যে কনসেপ্ট, সেখান থেকে কি ওই পোড়ামাটির পুতুল বা একদম ওই কনসেপ্ট থেকে ধীরে ধীরে এসছে। ওই কনসেপ্টেই মানে ওখান থেকে আর কি মানে আপডেট হয়ে 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 ওই জায়গায়। মাটির পুতুল আগে না কাঠের পুতুল আগে? আগে হচ্ছে মাটির পুতুল। মাটির পুতুল একদম। তারপর আস্তে আস্তে বিভিন্ন অন্যান্য যে মেটেরিয়াল দিয়ে পুতুল বানানো হয়েছে। তো সেটা আমরা যেটা বলি যে ওই যে মানে কাঠের পুতুল, যেটা বর্ধমান জেলা বোধহয় মানে অগ্রদ্বীপের যে কাঠের পুতুল যেটা, তো সেটাও তো আমরা যে গৌরনীতা রাধাকৃষ্ণ যে পুতুলগুলো বা আদার্স যে ক্যারেক্টারগুলো যে পুতুল বিক্রি হয়, একটু মানে মমির মতো টাইপের দেখতে, তাই না পুতুলগুলো? খানিকটা, পুরোটা বলবো না, খানিকটা একটু দেখতে মমি শেপের মতো। তো সেই পুতুলগুলো কাঠের, তা পরে পরে বানানো হয়েছে, কিন্তু আগে প্রথমেই মাটির পুতুল, তারপর সেটাকে পোড়ানো হয়েছে। যখন তো প্রথম মানুষ তো আগুনের ব্যবহার জানতো না, আগে তো কাঁচা মাংস খেত, তারপরে তো আগুনের ব্যবহার যখন শুরু হলো, তারপর থেকে মানুষ মাংস পুড়িয়ে খেলো, তার সাথে সাথে এইগুলো পোড়াতে শুরু করলো টেকসই হওয়ার জন্য। তুমি পুতুল নিয়ে এতদিন কাজ করছো, সিনেমা বা সিরিয়ালে পুতুলকে ভয়ঙ্কর রূপে, এবং অনেক বহু জায়গা আছে যে এই পুতুলগুলো বা এই জায়গায় এমন কোনো মিউজিয়াম আছে, সেই জায়গাকার মিউজিয়ামের পুতুলগুলো মুভমেন্ট করে বা ভয়ানক ভয়ানক কাজ করে থাকে, এরকম বহু জায়গায় শোনা যায়, লেখালেখি হয়। তোমার কি এরকম কোনো ধারণা হয়েছে? না, ব্যক্তিগতভাবে আমি এটা মানে এই বিষয়টা সম্পর্কে এখনো অবধি আমার খুব একটা জ্ঞান নেই, যদিও পরবর্তীকালে যদি পড়াশোনা করি হয়তো ওই বিষয়টা সম্পর্কে জানবো। এই মুহূর্তে এই বিষয়টা নিয়ে আমি মানে আমার ধারণাই নেই বিষয়টা। হ্যাঁ, হতে পারে, হয়তো তুমি যেটা বলছো সেটা সম্ভব হয়েছে যে বিভিন্ন জায়গার পুতুল হয়তো কাজ করেছে সিনেমাতে বা আদার্স ফিল্মের মধ্যে, এবং রিয়েল লাইফেও আছে পুতুলের দ্বারা অনেক কিছু সম্ভব যেটা মানুষ পায় না। আমি সেটা আগেও বলেছি, আগে উত্তরেই বলেছি যে পুতুল যেটা করতে পারে মানুষ সেটা করতে পারে না। পুতুল তন্ত্র নিয়ে, হ্যাঁ, পুতুল একটা তন্ত্রে আছে। এটা কিন্তু তন্ত্র নিয়ে যেটা মানে আমাদের হয়, যেটা কি হয় আমি শুনে, যেমন আমার নিজের চোখে দেখা নয়, শুনে মানে যে তন্ত্র পুতুলের উপরে রক্ত টক্ত দিয়ে বা কোনো কিছু সব আলতা বা এরকম কিছু দিয়ে একটা তান্ত্রিক যারা হয় তারা এই সমস্ত কাজ করে, মানে সেগুলোটা একটা বিশ্বাস মানুষের। মানে ধরো যাকে তুমি মানে বশীকরণ বিদ্যায় হতে পারে বা আদার্স অন্য কোনো কনসেপ্টে যদি থাকে, আমার জানা নেই ওই বিষয়টা, কিন্তু এত এই নিয়ে চর্চা করিনি। তো সেইখানে হ্যাঁ পুতুল দেয়া হয়, আমি দেখেছি অনেক। যেমন দেখো আমাদের অলক্ষ্মী বের করা যেটা হয় কালী পুজোর আগে হতে পারে বা অনেক সময় হয়। আমাদের যে জেলাতে কালী পুজোর ঠিক অমাবস্যার পরেই ওটা হয়, কেউ কেউ অমাবস্যার আগেও ওটা করে দেয়। এই যে অলক্ষ্মী যেটা বের করে বাড়ি থেকে, দেখবে গোবর একটা মাটি, দুটো পুতুল তৈরি করা হয়। করে কি করা হয়, ওটাতে বিভিন্ন রকমের চুলের ছেঁড়া চুল বা এই সমস্ত কিছু দিয়ে ওটাকে একদম পুরো আমাদের যে বাস্তু আছে সে বাস্তুর একেবারে চৌহদ্দির বাইরে একেবারে ওটাকে বিদায় করে দেয়, কিন্তু সেটা পুতুলের মাধ্যমে।
এই অশুভ যে কনসেপ্ট, এটা আমি প্রথম শুনছি। এই যে অশুভ যে বিষয়টা, এটাকে বলে অলক্ষী বিদায়। আচ্ছা, মানে এই যে অলক্ষী কনসেপ্ট কি, সেটা তো আর অন্য কিছু দিয়ে করতে হবে, কেন পুতুলের মাধ্যমে করলো। হ্যাঁ, তাই তার মানে পুতুল কোথাও গিয়ে মানুষের একটা প্রতীকী হয়ে উঠছে, মানে অশুভ শক্তির প্রতীকী যখন হয়ে ওঠে পুতুল, আবার পুতুল শুভ শক্তিরও প্রতীকী। যেমন আমরা মূর্তি পূজা করি, যখন মূর্তি কনসেপ্টটাই তো মানুষের একটা করে ঈশ্বরের একটা প্রতীকী বা তার একটা ভাবনা দিয়ে আমরা তৈরি করে, যাতে আমাদের ভক্তিভাবটা আরো বেশি জাগ্রত হয়। সেরকম পুতুল তন্ত্রেও তাই, যে ওইটা দিয়ে করলে বোধ হয় ওই মানুষটাকে আমি বধ করতে পারলাম। যেমন আমাদের কুশপুত্তলিকা পোড়ানো হয়, দেখবে বিভিন্ন পলিটিক্যাল ইস্যুতে বা আদার্স কোনো ইস্যুতে আমাদের যখন এই যে কুশপুত্তলিকা পোড়ায়, ওটা কি সত্যি সত্যি সেই মানুষটার ছবি একটা আটকে দিয়ে একটা খড়ের পুতুল করে সেটাকে আগুন জ্বালিয়ে ভাবলাম যে ওকে আমি মানে ইয়ে করলাম, ওকে পোড়ানো হচ্ছে, মানে তাকে চূড়ান্তভাবে অপমান করা হয় বা তাকে এ করা হয়। তো সেই জায়গাটাই তো তন্ত্রেও ক্ষেত্রে তাই, যে তুমি যে মানুষটার হয়ে কিছু করতে চাইছো বা যে জিনিসটা করতে চাইছো পার্টিকুলার, সেখানে পুতুলকে এরকমভাবে ব্যবহার করা হয় প্রতীকী হিসেবে, সিম্বলিক একটা, তার একটা পুতুল। এটা কিন্তু চিরাচরিত, এই যে তুমি যেটা ফিল্মের কথা বললে, থিয়েটার একটা সিম্বলিক কিছু যদি তুমি দেখাতে চাও, পুতুল কিন্তু সব থেকে আইডিয়াল। আচ্ছা, আবার অন্য জিনিসও থাকতে পারে, কিন্তু পুতুল আইডিয়া। এটা আমরা দেখে এসেছি, মাটির কি কিছু জিনিস হতে পারে বা যে কোনো শেপ দিয়ে তুমি করতে পারো, যে কোনো ফিগার। আমরা ঈশ্বরকে মানি, দুর্গা পুজো হোক, কালী পুজো হোক, তাকে যখন আমরা আরাধনা করি, আমরা দেখেছি পুরোহিত তার সেই দেবীর চক্ষুদান করছে, সেই দেবীর প্রাণ প্রতিষ্ঠা করছে। এটা একটা রিচুয়ালসের মধ্যে পড়ে। তোমরা যখন পুতুল নিয়ে কাজ করো, সেই পুতুলকে যখন দর্শকের সামনে নিয়ে আসো, সেই সময় আনার ক্ষেত্রে সেই পুতুলের কি প্রাণ প্রতিষ্ঠা বা চক্ষুদান এইসব কিছু হয়? এটা খুব ভালো প্রশ্ন এবং খুব কি বলবো, খুবই ভালো প্রশ্ন এটা। এরকম মানে সত্যি ভাবতেও ভালো লাগছে যে এই বিষয়টা। প্রতিমার যখন চক্ষুদান হয় না, ধরো প্রতিমা যখন মঞ্চে আসছে, তখন তো একেবারে পটুয়ার বাড়ি থেকে তো একেবারে মঞ্চে ওঠে, মানে আমাদের যে মন্দির বলো বা কোনো মঞ্চ বলো, সেখানে প্রতিমাকে আনা হয়। প্রথম আনার পরে আমাদের মনের মধ্যে থাকে, যতক্ষণ না পুরোহিত আসছেন, তিনি এসে যতক্ষণ মন্ত্রোচ্চারণ না করে দেবতাকে প্রাণ প্রতিষ্ঠা করছেন, ততক্ষণ যেন মায়েরা গ্লো আসে না। আমরা এটা ভাবি, একটা উজ্জ্বল ভাব এটা মনের মধ্যে থেকে তৈরি হয়, মানে একটা মুখের আবরণও খোলা হয় না। এবং সেটাও মানে এই যে আমরা যখন ধরো দুর্গাপুজো, আমরা এরকম বলি না, অনেক একটা মানে ভক্তিভাব থেকে হয়তো সেটা বলি আমরা, যে ষষ্ঠীর দিন মায়ের যে ভাবটা ছিল, অষ্টমীতে গিয়ে সে ভাবটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে কি করে একটা অবজেক্ট, একটা জড়বস্তুর মধ্যে চেঞ্জ হচ্ছে? এটা একটা মনের, আমাদের একটা ভক্তিতে আমরা এই যে একটা বিশ্বাস, একটা যে হ্যাঁ হয়তো কোথাও গিয়ে হয়, সেটা আমি মানে বলছি না যে হয় না, হয়। তাহলে এত মানুষ কি করে ওটা ফিল করছে? নিশ্চয়ই হয়, বহু মানুষ ফিল করছে ওটা, যে মায়ের আজকে অষ্টমী, তো মা পুরো জল জল করছে। বা নবমী বা দশমীতে যখন সিঁদুর খেলা হচ্ছে, বলছে মায়ের মুখটা আজকে ভার, মানে মলিন একটা ভাব আছে, যার কারণ তিনি চলে যাবেন আর কিছুক্ষণ আমাদের সাথে আছেন। তো তিনি কৈলাসে যাবেন, তার আগে তার মুখটা ভার, যে এখান থেকে ছেড়ে যেতে অসুবিধা হচ্ছে, এত সাঙ্গপাঙ্গ, এত তাদের সন্তান সন্ততিদের। এটা আমরা বলে থাকি, মানে আগে আমরা আমাদের ঠাকুমারাও বলতেন এই সমস্ত বিষয়গুলো, মারাও বলেন যে দেখো মুখটা দেখ মায়ের যে কেমন যেন হয়ে গেছে দশমীর দিন। তা সত্যি সত্যি কিন্তু প্রাণ দেওয়া যায়, এটা হয় যদি বিশ্বাস করো। বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর, এই বিষয়টা সবাই জানে। তো এই যে আমাদের যে পুতুল, আমাদের এই পুতুল কিন্তু যখন তৈরি হয় তখনও কিন্তু একদম প্রতিমাই থাকে। তার চোখ আঁকতে হয়, তার হাত করতে হয়, তার কস্টিউম দিতে হয়, সব করার পরে যখন পুতুল আমাদের হাতে চলে এলো, ওরা যেমন মন্ত্রোচ্চারণ করে প্রতিমাকে প্রাণ প্রতিষ্ঠা করে, আর আমরা তেমন হাতের কায়দায় সেটাকে জীবন্ত করি। মানে তাদের যে নাড়াচাড়া, এই যে মুখ ঘোরানো, এই যে বললো কিরে এখানে আয়, তুই কোথায় যাচ্ছিস, ভালো আছিস তো, এই যে মুখের, এই যে আমাদের যে হাতের কায়দায় ও যখন ধীরে 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 আমাদের যে প্রাণটা, এই প্রাণটা ট্রান্সফার হয়ে যখন ওর মধ্যে যাচ্ছে, এই ফিলিংসটা আমরা যেটা ফিল করছি, সেটা একটা জড় বস্তুর মধ্যে যাচ্ছে। এই ব্যাপারটা কিন্তু ধীরে ধীরে ওকে জীবন্ত করতে সাহায্য করে। আর কোনো অবজেক্ট যখন নড়ে, মানুষের দৃষ্টি কিন্তু তার দিকে যায়। তো যখনই একটা জড় পুতুল, সবাই জানে পুতুল জড়, সবার ধারণা এর মধ্যে, সেই পুতুল যখন পর্দার পেছন থেকে কতগুলো লোক তাদের ম্যাজিকে যখন জীবন্ত করে, তখন সেটা একটা অন্য জিনিস তৈরি হয়। এবং তার যে মায়া তৈরি হয়, একটা মঞ্চ মায়া বলে না, একটা মায়া তৈরি করে, যার ফলে দর্শক ভাবে না যে এটা একটা জড় না জীবন্ত।
ঠিক। তা সেটা ঘোরের মধ্যে চলে যায়, কিন্তু যদি সঠিক সঞ্চালনা হয় পুতুলের, ঠিক। সেটা একজন শিল্পীর উপর ডিপেন্ড করছে। একজন পুতুল নাচ শিল্পী যেভাবে মানে উনি ওই পুতুলটাকে সঞ্চালনা করছেন, যদি সেই মতো একটা অডিওর সঙ্গে সিঙ্ক করে মানে মিলিয়ে তবে তো আমাদের ওটাকে চালাতে হয়, বা কোনো ডায়লগের সঙ্গে গানে বলো রিদিমে বলো, তো সেটা একজন দক্ষ শিল্পী যদি সেই জায়গাটা তৈরি করতে পারেন, তাহলে কিন্তু মা যেমন জীবন্ত হয়ে ওঠে মন্দিরে, তেমনি আমাদের এই জড়পুতুল কিন্তু জীবন্ত হয়ে ওঠে মঞ্চে। এই বিষয়টা তো গেলই। এবার জীবন্ত থেকে আমাদের প্রতিমা তো বিসর্জনও হয়। তোমাদের পুতুল কাজ করতে করতে বহু পুতুল তাকে চেঞ্জ করতে হয় বা বদলাতে হয়, সেক্ষেত্রে তোমরা পুতুলটাকে কি করো? আমরা পুতুল ফেলি না। দেখো, প্রতিমা যে কনসেপ্ট, সেই কনসেপ্টে যেহেতু এটা একটা ধর্মীয় এবং ভক্তির মধ্যে রয়েছে, আমরা তাকে মানে বিসর্জন দিই, বা বিসর্জন তো হয় না ওই অর্থে দেবীর কোনোদিন, মানে ঈশ্বর তো নিজেদের অন্তরে বিরাজ করেন, সে অর্থে বিসর্জন হয় না। একটা প্রতীকী যেহেতু আমরা তৈরি করি, সেহেতু প্রতীকীটা ধরো অত বড় একটা মূর্তি, ছোট ছোট যেগুলো মূর্তি হয় সেগুলো কিন্তু আমরা বিসর্জন করি না, সেগুলো আমাদের ঘরেতে সিংহাসনে আছে, বা আমাদের ছোট ছোট বাড়িতে কনসেপ্টে মন্দিরে আছে। যেগুলো বড় বড় প্রতিমা, সেগুলো রাখার তো সংরক্ষণ করার জায়গা নেই, যার ফলে আমরা কিন্তু তাকে অন্তরে রেখে বাহ্যিকটা যেটা যে সে অবজেক্টটাকে আমরা কোনো মানে নদীতে বিসর্জন দিচ্ছি বা সাইডে কোথাও রেখে দিচ্ছি, যেহেতু সংরক্ষণ করার জায়গা নেই। ঠিক আছে, এবার ধরো তুমি একটা কোথাও সংরক্ষণ করলে, সেখানে কি হয়, ধরো আজকাল দেখাও যাচ্ছে বহু, সবসময় জন্য, আজকাল কেন সবসময়ের জন্য দেখবে এসব রাস্তাঘাটে বলো, দেখবে প্রতিমা পুজো করার পরে প্রচুর প্রতিমা সব রাস্তার ধারে বের করে দেয়, কিন্তু সেই কিছুক্ষণ আগে বা একদিনই আগে ওই প্রতিমাকে আমরা কত যত্ন করে, কত সাজিয়ে, বহু লোকজনের সমাগমে ওনাকে আরাধনা করি, কিন্তু দেখো পুজো হয়ে যাওয়ার পরে কিন্তু তারপরে আমরা আগে রাস্তায় বের করে দিচ্ছি, সে ঝড় জল বৃষ্টি সমস্তটা কিন্তু ধীরে 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 সে বিলীন হয়ে যাচ্ছে মাটিতে। আর এটা গেল প্রতিমার কনসেপ্ট। আর আমাদের কনসেপ্ট কি, আর মানে আমাদের বাড়ির প্রতিমাগুলো, এটা একটু বলে নিই, বাড়ির প্রতিমাগুলো কি হয়, যখন ধরো আমাদের একটু রংটা খারাপ হয়ে যাচ্ছে, একটু কোথাও গিয়ে ড্যামেজ হচ্ছে, তখন আমরা অঙ্গরাগ করাই প্রতিমার, করাই তো অঙ্গরাগ করাই, বা সেটাকে রিপেয়ার করানোর জন্য আবার আমরা পটুয়াকে ডাকি, মানে মৃৎশিল্পী যারা এই কাজগুলো করেন বেসিক্যালি, তো সেটাকে ডেকে আমরা আবার এটাকে ঠিক করে নিই। সেটা কিন্তু আমরা যতক্ষণ না একেবারে খারাপ হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা বাদ দিই না। এটা রামকৃষ্ণদেবের কনসেপ্ট, যে আমরা কি তোদের ঠাকুর বলেছিলেন যে তোর বাবা মায়ের যদি কোনো হাত পা ভেঙে যায় বয়স হয়ে বাদ দিবি কি, সেই ঠাকুরের যে কনসেপ্ট, আমি সঠিকটা বলতে পারলাম না, ঠাকুরের একটা ওই যে কোথাও একটা কোনো কনসেপ্ট আছে, কোনো ঠাকুরের কিছু কৃষ্ণের কিছু ভেঙে গিয়েছিল, উনি বললেন না ওই মূর্তিই পুজো হবে, ওকে মাটি দিয়ে জুড়ে ওকে সুন্দর করে ওকেই পুজো করতে হবে। এই যে এই কনসেপ্টটা ফেলে দেওয়া কনসেপ্টটা কিন্তু ঠিক মানে নয়, সংরক্ষণ করা নেই বলে সেই জন্য। আমাদের ক্ষেত্রে কি হয়, ধরো পুতুল 4-5টা কি 10টা কি 20টা শো করতে করতে যখন একটা পুতুল খারাপ হয়ে যায়, আবার তখন তারা অঙ্গরাগ করি আমরা, অঙ্গরাগ করার পরে আবার আমরা সেটাকে নতুন করে কস্টিউম তার ধুয়ে দিতে হয়, যেমন মানুষের আমরা যেমন কস্টিউম ধুয়ে পড়ি, ওদেরও কস্টিউম ধুতে হয়, পুতুল রোদে দিতে হয়, যত্ন করতে হয়। পুতুল এই যে কেয়ার করার একটা খুব সুন্দর একটা ব্যাপার রয়েছে, যে আমরা যেমন ওদেরও তেমন ছোটো ছোটো বাক্স আছে, তার মধ্যে ওগুলোকে রাখতে হয় সুন্দর করে গুছিয়ে, আবার ওদেরও দিতে হয় পুতুল। এই যে বর্ষার সিজনটা আসছে, তার ফলে পুতুলে মানে একটা মানে ড্যাম্পের একটা ব্যাপার থাকে, যার ফলে আবার যখন এই শীতকাল পড়বে তখন রোদটা আসবে, তখন সেটা রোদে দেওয়ার ব্যাপার থাকে, এরকম থাকে। আগে তো পুতুল ছিল ভারী, সাইজে বড়, এখন আধুনিক পুতুলে অনেক পরিবর্তন এসছে, যেটা প্রথমেই সাইজটা কমানো বা হালকা করার ক্ষেত্রে কিছুদিন আগে তুমিও পোস্ট করেছিলে যে অনেকটা হালকা হয়ে যাচ্ছে, এই হালকাটা হচ্ছে কি করে? হালকাটা হচ্ছে একেবারে আমাদের কিছু মানে আধুনিক কিছু মেটেরিয়াল দিয়ে, যেমন ধরো আগেও ছিল, আগে বলবো না, আমরা যেটা এখন ব্যবহার করছি ধরো থার্মোকল, তা থার্মোকলও হালকা। এই যে শোলা গাছ যেটা আমাদের যেটা বিয়ের সময় টোপর হয় বা আদার্স ঠাকুরের যেগুলোর মুকুট তৈরি হয়, তো এই শোলাও কিন্তু হালকা। মানে এই যে সুতো পুতুলের বডি শোলা দিয়েও বানানো হয়, আমি দেখেছি একটা কর্মশালায়, মানে নদিয়ারই কোনো একটি দল ওটা কর্মশালায় মানে করছিল আর কি, শোলা দিয়ে কেটে কেটে অনেক হালকা হবে। আর আমরা কি করছি, শোলা গাছ তো পাওয়া যায় না এখন, তুমি কটা জেলায় চাষ হয় শোলা, ঠিক খুব কম জায়গায় পাওয়া যায়। তা আমার যদি কন্টিনিউ একটা প্রোডাকশন চলতেই থাকে, আমি কত শোলা গাছ আনবো, আর গাছ শোলা পাওয়া যায় না। সেই জায়গা থেকে আমরা কি করেছি, ওয়েস্ট জিনিস দিয়ে
থার্মোকল কিনতেও পাওয়া যায়, কিন্তু আমরা যেটা ফেলে দিচ্ছে, যে থার্মোকলগুলো ডাস্টবিনে ফেলে দেয়, আমরা যেটা ধরো ওই প্যাকেজিংয়ের আসছে বা ধরো ওই যে ফ্রিজ ওয়াশিং মেশিনে যেগুলো থাকে, তা ওই থার্মোকলগুলো যখন ডাস্টবিনে লোক ফেলে দিচ্ছে তখন আমরা সেগুলোকে কালেক্ট করছি, করে সেটা দিয়েই পুতুল বানাচ্ছি। এছাড়াও ফোম রয়েছে, খবরের কাগজ রয়েছে। সিনথেটিক তুলো ব্যবহার হয়? সিনথেটিক তুলো ব্যবহার হয় কিছু কিছু ক্ষেত্রে, যেগুলো সিনথেটিক তুলো বেশিরভাগ ক্ষেত্রে সফট টয়ের ক্ষেত্রে, যেমন দেখো টেডি বিয়ার টেয়ার যেগুলো বিক্রি হয় ওইগুলো কিন্তু ওরা ব্যবহার করে। আর আমরা খুব একটা যে ব্যবহার করি তা নয়, আমরা ওইগুলো, কারণ আমাদের তো একেবারে স্কাল্পচার বানাতে একটা করে, তো স্কাল্পচার বানাতে গেলে কিন্তু থার্মোকলটা দরকার পড়বে। থার্মোকল এবার পেপার পাল্প দিয়ে হবে, তুমি যদি পেপার পাল্প দিয়ে করতে চাও সেটাও করা যাবে, সেটা যে হবে না তা নয়, কিন্তু থার্মোকলটা যেটা পড়ে আছে, যেটা ফেলে দিচ্ছে লোকে, সেটা তো কেউ যদি পোড়ায় সেটাও তো পরিবেশের পক্ষে ক্ষতি। তা মানে থার্মোকল পরিবেশ বান্ধব নয়, প্লাস্টিক, সেটা আমরা জানি, কিন্তু থার্মোকলটাকে আমরা যদি রিইউজ করতে পারি, সেই কনসেপ্ট থেকে আমরা চেষ্টা করছি যে পেপার পাল্প ধরো এই সমস্ত আদার্স মেটেরিয়াল দিয়ে অনেকটা পুতুল হালকা, মোটামুটি আমাদের পুতুল এখন ধরো 1 কেজির মধ্যে 500 থেকে 700 গ্রামের মধ্যে একটা পুতুল। আগে কত ছিল? আগে 15 কেজি। 15 কেজি? হ্যাঁ, 10 থেকে 15 কেজি নিয়ে অভিনয় করতো এরা, যারা পুতুল শিল্পী। সেটা তো আজকের যুগের ছেলেমেয়েরা করবে না, আমাকে দিলে আমি নিজেও করব না। তো সুতরাং সেই জায়গা থেকে এই কনসেপ্টে আসা, এবং এই কনসেপ্টে এখন অনেকে কাজ করছেন, এবং বর্তমানে এটা। তোমার পুতুলে ইন্টারেস্টটা কবে থেকে শুরু হয়েছিল? আমার পুতুলের ইন্টারেস্ট, দেখো পুতুলে যদি ইন্টারেস্ট সে অর্থে বলা হয়, আমি পুতুল সবাই ছোটোবেলায় সবাই আর কি পুতুল নিয়ে খেলে, সে আমি কোনো জেন্ডার ভাগ করছি না এখানে। তো আমার ছোটোবেলায় একটা না পুতুল খেলার একটা খুব মানে তীব্র আমার ছিল, এটা আমার বাড়ির লোকও জানতো, মানে তা নিয়ে হয়তো যে সবাই কিছু বলতো তা না। আমার একটা ছোট্ট বক্স ছিল, কাঠের বাক্স, তার মধ্যে প্রচুর পুতুল দাঁড়াতো, সবই আমি তৈরি করতাম। ওই টেপা পুতুল বললাম একটু আগে, সব ওই এঁটেল মাটির যে কাদা, ওই কাদা এনে ভালো করে সুন্দর করে বিভিন্ন পুতুল, এবং আমি যে কোনো পুজোতে মানে সেই ঠাকুরটা বানিয়ে সেটাকে পুজো করতাম। আচ্ছা, মানে এটা একটা আমার ছোটোবেলাটা খেলার মধ্যে ছিল এই বিষয়টা, যার ফলে আমার মানে যে কাঠের যে বাক্স ছিল, সেই বাক্সের মধ্যে বিকেলের তো যে মায়ের যে সমস্ত শাড়ি ছোটো ছোটো করে কেটে, বা ইভেন আমি কি করতাম, ঠাকুর বিসর্জন হয়ে গেলে ঠাকুরের পুকুর থেকে কি করতাম, ওই ঠাকুরের সেরা শাড়ি, তারপরে ওই যে মানে এগুলো তোমার মুকুট গয়না যেগুলো থাকতো সেগুলো তুলে আনতাম। আর আমার তো ছোটো এইটুকু সাইজের হাইটের, তাই এবারে সেইটাকে আমি কি করবো, তা অত বড় মুকুট বা অত শাড়ি, ওইটা কেটে 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 ছোট্ট করে পরাতাম। ওই ধরো ওই মুকুটের কোনো অংশ পার্ট কেটে নিয়ে সেটাকে সাজাতাম। এই করতে করতে পুতুলের প্রতি একটা ভালোবাসা ছিল। তো এবার দেখো ট্র্যাডিশনাল পুতুল তো আমি দেখেছি, ট্র্যাডিশনাল পুতুল আমাদের একটা নিজস্ব আর কি কালচার। তো ট্র্যাডিশনাল পুতুল একটা প্রজন্ম পুরো বন্ধ আমাদের, ঠিক আছে। দাদুরা পুতুলের সঙ্গে যুক্ত ছিলেন, এবং তারপরে সে অর্থে এটা নিয়ে যেহেতু জীবিকা অর্জনের কোনো সুযোগ নেই, সে অর্থে কি বলতো, এটাকে বহন করে নিয়ে যাওয়াও কিন্তু একটা খুব কষ্টসাধ্য ব্যাপার। তো সেই জন্যে তারা ধীরে ধীরে এই ব্যাপারটা থেকে সরে যায়, এই ব্যাপারটা অফ হয়ে যায়। হয়তো আমার মধ্যে কোথাও গিয়ে সেই ভালো লাগাটা ছিল। তো তারপর ধীরে ধীরে আমি বঙ্গপুতুল দলে পুতুল নাটক চর্চা করতে চলে আসি, আধুনিক পুতুল চর্চা করতে। তো সেখানে সেই পুতুল চর্চা করতে করতে আমার মধ্যে একটা ডিফারেন্ট একটা বোধ তৈরি হয় যে না, আমি অ্যাকচুয়ালি আমি তো ছিলাম নাটকের ছাত্র, নাটক নিয়ে তো আমার পড়াশোনা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে। তো সেখানে দেখো আমি মানে লোকশিল্পীদের সঙ্গে বড় হয়েছি, সেটাও একটা আমার প্লাস পয়েন্ট ছিল যে আমি লোকনাটকটা পুরো কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি। এবং সত্যি কথা বলতে আমাদের একটা সময় খেলার মাধ্যম ছিল মনসার পালা গান। এটা শুনলে হয়তো তুমি এখন তোমার মানে হাসি পেতে, না না এটা হাসি কিছু না, এটা হতেই পারে। খেলার মাধ্যম যে লোকনাট্য, যেমন আমরা বিভিন্ন চরিত্র সাজতাম, কেউ মনসা সাজতো, কেউ চাঁদ সদাগর সাজতো, কেউ এরকম করে কিন্তু আমরা পুরো ডায়লগ বলতাম। ইভেন এই যে থালা বাটি এই সমস্ত বাজিয়ে ইনস্ট্রুমেন্ট করা হতো, সেগুলো আবার মেলার থেকে যেগুলো ওই যে ছোটো ছোটো মানে ঢোল টোল পাওয়া যেত না, ওইগুলো এনে কিন্তু আমরা একটা করে পালা করার চেষ্টা করতাম। পূর্ণাঙ্গ পালা রূপ হতো সেটা, কিন্তু এটা অনেকে করে, অনেকে যারা এই সমস্ত শিল্পীরা যারা আগে এসছেন শিল্পের মধ্যে, তাদেরও এই মানে পাগলামি ছিল ছোটোবেলায়, তা নইলে হয়তো এই জগৎ তাদের মানে পদার্পণ হতো না। সেই জায়গা থেকেই আমাদের ওরকম ছিল। তো সেই যে কনসেপ্ট, নাচের কনসেপ্ট বলো, সেই যে ডায়লগ বলা, এই কনসেপ্টটা কিন্তু ছিল। তারপরে আমার একটা কি যে সবাই চাই দেখবে থিয়েটারে, সবাই চাই ফিল্মে মুখ দেখাতে, ক্যামেরায় মানে পর্দায় আসবে, স্ক্রিনে দেখাবে। তো আমারও সেরকম ইচ্ছা ছিল। তা আমি পড়াশুনো করি, মানে তারপরে ছোট ছোট ক্যারেক্টার দু একটা স্ক্রিনে করেছি,
তারপরে ভাবলাম যে যখন পুতুল নাটক নিয়ে কাজ শুরু করলাম তখন ভাবলাম না, এটা আমাকে আরও বেশি টানছে। সেই ছোটোবেলার সেই জিনিসটা কিন্তু আমাকে ধীরে 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 একদম পুরো পুতুল নাটকের মধ্যে এনগেজ করে দিল আমাকে, ওই ইচ্ছাটা। তখন আমি প্রায় পুতুল নাটক নিয়ে ধরো 15 বছর কাজ করছি পুরো, মানে একদম মানে খুব ভালোভাবে বলতে পারো। তারপরে তো পুতুল নাটক নিয়ে আমার গবেষণা করা, ভাবলাম যে যেটা নিয়ে কাজ করি সেটা নিয়ে চর্চা করলে বোধহয় আরও কাজটা ভালো করে করতে পারবো এবং তার যে সুবিধা অসুবিধাগুলো মানুষের কাছে তুলে ধরতে পারবো, যাতে পুতুল নাটকটা অনেক বেশি দিন সারভাইভ করে। সেই পদ্ধতিগুলো হয়তো কিছুটা নিজে নিজে হয়তো চেষ্টা করলে হয়তো আগামী দিনে এটুকু দিতে পারবো সমাজকে, এইটাই। পুতুল তুমি বলছো যে ভারতবর্ষ তার পীঠস্থান, পড়াশোনার ক্ষেত্রে পুতুলের যে জায়গাটা রয়েছে, ইউজিসি রেকগনাইজেশন ছিল না এতদিন, কিছুদিন আগেই পেয়েছে। এই বিপ্লবটা বা এই পাওয়াটা এটা কতখানিভাবে দেখছো? এটা তো খুব একটা বলতে পারো যে সিলেবাসে, আমাদের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে সিলেবাসে একটা মানে একটা ছোট্ট পার্ট ছিল যেখানে পুতুল মেকিং, সেট ডিজাইনিং, একটা আমাদের যে স্ট্রিমগুলো থাকে মাস্টার্সে গিয়ে বা গ্র্যাজুয়েশনেও আছে, সেখানে পাপেট মেকিং ঠিক একটা মানে পার্ট থাকে। এবং সেটা সেই অর্থে গিয়ে সেই পাপেট মেকিংটা শিখে যে এক ছেলে সে পুতুল নিয়ে কাজ করবে, সেই ভাবনাটাও তার মধ্যে তৈরি হয় না। এবারে কি হয়, সম্প্রতি আমরা কি করেছিলাম, এই যে এগরা সারদা শশীভূষণ কলেজে পুতুল নাটকের একটা ওয়ার্কশপ হয়। সেখানে নাটকের একটা থিয়েটার স্টাডিজ ডিপার্টমেন্ট আছে, ছোট্ট ডিপার্টমেন্ট। তো সেখানে ওরা বললো যে এটাকে আমাদের ছেলেমেয়েরা শিখলো, তো এই বিষয়টা আমরা কিভাবে ছেলেমেয়েদেরকে মানে এই বিষয়ের মধ্যে ধরে রাখবো। তো একটা কর্মশালা হলো, যে কোনো বিষয়, তুমি জানো, তুমি এই শিল্পের মধ্যে আছো, তুমি জানো যে কর্মশালা হলে হয়তো একটা ছেলেমেয়েদের মধ্যে একটা ভাবনা তৈরি হয়, কিন্তু কোথাও কি তারপরে সেই দিকটা বা সেই জায়গাটা তারা পায় না বলে ছেড়ে যায় অনেকে, মানে সেই জায়গাটা ধরতে পারে না, মানে সেই মানে সঠিক দিশা দেওয়ার মতো কোনো লোক যদি না থাকে তাহলে কি হবে। তা আমরা কি করলাম, যে ওনারা বললেন যে কলেজ কর্তৃপক্ষ বললেন যে এটাতে যদি আমরা সিলেবাসের মধ্যে ইনক্লুড করি তাহলে এটাকে মানে চালাতে পারবো আমরা। তো সিলেবাসের মধ্যে সেটা আবার ওনারা বিভিন্ন ওদের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে ওরা একে মানে একটা করে দিল, প্রপোজাল করে দিল। এটা তো বহুদিন আগেই হওয়ার কথা ছিল বা উচিত ছিল, যে এইটাকে যেহেতু একটা শিল্পকে বাঁচিয়ে রাখতে গেলে বহু দিক থেকে বাঁচিয়ে রাখতে হয়। হ্যাঁ, পড়াশোনা এখন যেভাবে আমরা চলে যাচ্ছি, কেউ এই শিল্পটাকে ঢুকতে গেলে বিষয় ভিত্তিক, আমরা যারা শহর কেন্দ্রিক বা যারা অনেকে এই বিষয়টা নিয়ে জানে না, আগে দেখতো করতো, কিন্তু পড়াশোনা করতে গেলে বা এটা তো একটা কলেজের মধ্যে বা পড়াশোনার মধ্যে তো আনাটা খুব প্রয়োজন ছিল, একদম অবশ্যই দরকার ছিল। এবং সেটা হলো বহুদিন পর। এটা কেন হলো? কোথাও কি গাফিলতি হয়ে গেছিল? গাফিলতি বলতে, যারা এই শিল্পটির ধারক এবং বাহক বা এই শিল্পটি নিয়ে পূর্বে যারা কাজ করেছেন তারা হয়তো চেষ্টা করেছিলেন, হয়তো সে অর্থে গিয়ে মানে হয়নি, বা চেষ্টাটা হয়তো সঠিক পদ্ধতিতে করা হয়নি, এটাও হতে পারে। যে আমি মানে এইটা বলতে চাইছি যে সঠিক পদ্ধতিতে হয়তো হয়নি, তারাও চেষ্টা করেছিলেন যে একটা বিষয়, এই যে একটা কম্পোজিট আর্ট ফর্ম পুতুল নাটক, এখানে তোমার নাচ রয়েছে, গান রয়েছে, ছবি আঁকা রয়েছে, সেখানে সেলাইয়ের কাজ রয়েছে, সেখানে একটা স্কাল্পচার বানানো রয়েছে এবং অভিনয় রয়েছে, সমস্ত বিষয়গুলো কিন্তু এর মধ্যে আছে। তা এবার কম্পোজিট আর্ট ফর্ম যদি পারফর্মিং আর্টসে না থাকে তো সেটা কেমন যেন একটা দেখায়। আবার এটা একটা লোক মাধ্যম এবং রেয়ার আর্ট ফর্ম, তো সেই জায়গাটা থেকে এটা দরকার ছিল, মানে যে কোনো পারফর্মিং আর্টস ইউনিভার্সিটি বলো, কলেজ বলো, দরকার ছিল। তো সেটা হয়তো সেই অর্থে সেই পদ্ধতিতে চেষ্টাটা করা হয়নি বলে হয়তো মানে আজকে মানে সিলেবাসের মধ্যে বিষয়টা আসেনি এইটা। আর আমরা কি করেছি, আমরা চেষ্টা করেছি, সেই চেষ্টাটা হয়তো কোথাও গিয়ে যারা ছিলেন তারা হয়তো বিষয়টা অ্যাকসেপ্ট করেছেন, যার ফলে সেই জিনিসটা চালু হয়েছে। আর একটা কথা বলো, আমরা বহু ক্ষেত্রে দেখেছি যে পুতুলকে কথা বলানো বা করা, এইটা কি, এই ফর্মটাকে কি বলে? এটাকে ওই ভেন্টিকুলিজম যেটা আছে, যেটা বিদেশি একটা ফর্ম। আচ্ছা, তো কথা বলাটাই কি বিদেশে, এটা ইন্ডিয়ান কনসেপ্ট নয়। আচ্ছা, দেখো অনেক টেকনোলজি আছে ভেতরে দিয়ে কাজ করতে হয়, এটা তো মানে অ্যাকচুয়ালি পিওর পাপেট্রি নয়। এটা পুতুল নাচ বলতে যেটা বোঝায়
পুতুল তো আর নাচে না, পুতুল তো ডায়লগ বলে, সে একটা টোটাল গল্প বলে, শুধু তো আর নাচ থাকে না। হয়তো বড় জোর 10 থেকে 15 মিনিট 3টে নাচনি পুতুলের নাচ থাকতে পারে, বাদ বাকি গোটা 2 ঘন্টার পালা সেখানে তো তোমার পুরো একটা স্টোরি হচ্ছে। যে কনসেপ্টে ধরি, আমি যদি নাটকের কনসেপ্টে করি একটা নাটক হচ্ছে, যাত্রার কনসেপ্টে করলে একটা টোটাল পালা হচ্ছে। তো সেই পুতুল নাচ বলতে বা ইন্ডিয়ান কনসেপ্টে যেটা বলা হয় সেটা কিন্তু ওই কথা বলা পুতুল নয়, ওটা একটা বিদেশি কনসেপ্ট এবং ওটা দিয়ে স্রেফ একটু এনজয় করা যায়, মজা করা যায়, কিন্তু গল্পও বলতে পারবে না। আমার ছোটবেলায় ওই মা বা কাকিমা বা বাবা এরা বলতো যে ওর ভেতরে ক্যাসেট লাগানো আছে। এটা কি ক্যাসেট লাগানো? না, সম্পূর্ণটা মুখে, সম্পূর্ণ মুখে করতে হয়। মুখে হয়তো দাঁত চেপে ওটাকে আয়ত্ত করতে হয়, ডায়লগ বলা, যে কিরে কেমন আছিস, তোর বাড়ি কোথায়, শোন, তুই কোন ক্লাসে পড়িস। বাচ্চাদের তৎক্ষণাৎ একটা ছোট্ট এন্টারটেন করা যায়, কিন্তু গোটা একটা পাপেট্রি বলতে যা বোঝা আমি এটাকে মানে আমার ধারণায় অন্ততপক্ষে এটা আসে না। কারণ ইন্ডিয়ান কনসেপ্টে পুতুল নাটকের ধারণাটাই আলাদা, এটা সেটা নয়। এটা জাস্ট স্রেফ একটা মানে বিনোদন, মানে জাস্ট একটা ইনস্ট্যান্ট মজা দিতে পারে বলতে পারো, রিফ্রেশমেন্ট। ডাং পুতুল নিয়ে তুমি এখন কাজ করছো, কাজ করতে বহু জায়গায় শো করতে যেতে হয়। একটা শো করতে যেতে গেলে কি কি প্রয়োজন বা কি কি নিয়ে তোমাদেরকে যেতে হয়? পুতুল নাটকের শো সঠিকভাবে করার জন্য কোনো উপযোগী কোনো মঞ্চ নেই ভারতবর্ষে, নেই বলতে পারি। দু একটা কোথাও গিয়ে হয়তো ব্যক্তিগত উদ্যোগে অনেকে শুরু করেছেন, কিন্তু সরকারিভাবে পুতুল নাটকের মঞ্চ কোথাও নেই। পুতুল নাটকের মঞ্চ করতে গেলে কি কি থাকাটা আবশ্যক? পুতুল নাটকের মঞ্চ করতে গেলে দেখো, পুতুলের যে ধরো আমি একটা সুতো পুতুলের মঞ্চ করব, ঠিক আছে, তার যে একটা পাটাতন থাকে কাঠের, সেই যে আমরা যেমন ডিভান, ছোট ছোট ডিভান থাকে আমাদের মঞ্চে আমরা জানি, কিন্তু সেই হাইটের ডিভান নয়। ওটা মিনিমাম তোমার এই একটা মানুষের কোমর পর্যন্ত এরকম হাইটের একটা ডিভান, বড় চাই, কার্টেনগুলো সেরকম হওয়া চাই, লাইট লাগানোর যে সিস্টেমগুলো, যে বারগুলো আমরা লাইট লাগানোর জন্য ব্যবহার করি মঞ্চে, সেই বারগুলো কিন্তু ওটা একদম মঞ্চ নাটকের মতন করে তৈরি করা। পুতুল নাটকে তো সর্বত্র ওইভাবে আলো গিয়ে পড়বে না। মানে দেখো, আমরা যখন হিউম্যান নাটক করি তখন একটা মঞ্চ জুড়ে গোটা একটা কম্পোজিশন থাকে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের কম্পোজিশন থাকে, যার ফলে লাইটটা সেইভাবে লাগানো থাকে বিভিন্ন জায়গায়। আর যদি আমরা পুতুল নাটক করি কি হয়, ধরো একটা পুতুল তো ভিউ হয় একটা ছোট্ট, ধরো একটা 12 ফুট মানে মানে চওড়া, আর ধরো একটা 3.5 ফুট 4 ফুট একটা উইন্ডো থাকে, সেখান থেকে পুতুলটা ভিউ হয়। তার মানে সেই লাইটগুলো, সেই লাইটের সোর্সগুলো কিভাবে দিতে হবে দেখো, স্ট্যান্ডে দিতে পারো, সাইড থেকে দিতে পারো, পার দিতে পারো, ঠিক আছে, টপ কখনো কখনো লাগতে পারে। সেক্ষেত্রে এই সিস্টেমগুলো একটা মঞ্চের মধ্যে তৈরি করতে হবে এবং স্ক্রিনটা সেই মতো করে তৈরি করা থাকতে হবে, যেটা একটা রড পাপেট প্লে হতে পারে। আমি কিন্তু বেনে পুতুল কিন্তু কোনো রকম মঞ্চ দরকার না, ও তো জাস্ট একটা নিচে বসে উবু হয়ে বসে ওটাকে প্লে করতে হয়, তার সাথে ঢোল থাকে, একটা কাঁসি থাকতে পারে। কিন্তু যে দুটো মানে প্রপার স্টোরি টেল করে, যেটা হচ্ছে বেনে পুতুল, একটা হচ্ছে সুতো পুতুল আর ডাঙের পুতুল, এই দুটো পুতুলের জন্য কিন্তু এরকম মঞ্চের প্রয়োজন হয়। সেটা কিন্তু সারা ভারতবর্ষে এরকম উপযোগী মঞ্চ কোথাও নেই, আমরা সেখানে গিয়ে আমাদের মতন করে নিই। আর যেহেতু মেলাতে বলো বা উৎসব অনুষ্ঠানে, যেহেতু গ্রামীণ লোককালচারে পুতুল নাচের যে ভূমিকা, এবং সেখানে কীভাবে হয়, সেখানে কি করা হয়, অস্থায়ী মঞ্চ নির্মাণ করা হয়, ডেকোরেটরস দিয়ে বা কোনো যারা মঞ্চ তৈরি করে বা প্যান্ডেল যারা কাজ করে তারা মেলাতে মঞ্চ তৈরি করে। মঞ্চ বলতে একটা প্যান্ডেল বেঁধে দিল, সেখান থেকে দাঁড়িয়ে এসে পুতুলটা প্লে করলো, এইরকম আর কি। আর নিয়ে যেতে হয় বলতে আমাদের পুতুল থাকলো, পুতুলের যাবতীয় প্রপস থাকলো, সেট থাকলো, কিছু কিছু প্রোডাকশানে যদি থাকে সেট, সেগুলো নিয়ে যাওয়া হলো। এছাড়া যদি ট্র্যাডিশনালে বলো তাহলে লাগে হচ্ছে বাদ্যযন্ত্রী, পুতুল নাচিয়ে, কাঠের পুতুল, ভোকাল অ্যাক্টর যারা ভোকাল অভিনেতারা যারা বাচিক অভিনয় করবে, আর হচ্ছে রান্নার লোক। এটা হচ্ছে ট্র্যাডিশনাল। আজকের দিন দাঁড়িয়ে সব কিছু নেই, যেহেতু আমরা স্টুডিও রেকর্ড করে খরচাটা কমিয়ে দেয়, তারপরে খরচাটা কমিয়ে দেয়। আবার খরচাটাও বলতে পারো যে অতগুলো লোক যে অ্যারেঞ্জ করা আজকে দিয়ে দাঁড়িয়ে কিন্তু এনগেজ করাও খুব মুশকিল ব্যাপার। এবং আর ওই পরিকাঠামো আর ওই রকম ডেডিকেশান আজকের দিনে দাঁড়িয়ে ছেলে মেয়েদের মধ্যে কিন্তু একটু কমেছে ডেডিকেশানের জায়গাটা থেকে বলবো। যে তখন মানুষের এত সময় ছিল মানুষের কাছে, এখন মানুষের কাছে সময়টাও কমেছে। তারপর স্টুডিও রেকর্ড করতে গেলেও একটা ব্যয়সাধ্য ব্যাপার আছে, সেখানে এডিটিং, সেখানে অ্যারেঞ্জ করা, স্টুডিও ভাড়া, আর্টিস্ট পেমেন্ট, অনেক ব্যাপার থাকে।
সেগুলো করতে হয়, সেগুলো ব্যয়সাধ্য, কিন্তু সেগুলো এককালীনভাবে ইনভেস্টমেন্ট হয়ে যায়। বারে বারে গিয়ে ইনভেস্ট করতে হয় না। বারে বারে গিয়ে ইনভেস্ট করতে কি, যারা পাপেটিয়ার যাচ্ছে শুধুমাত্র তারা পুতুলগুলো নিয়ে চলে গেলেই হয়ে গেল। আর সেটের জন্য যেগুলো পরিবহনের যে জিনিসপত্র গাড়ি থাকলেই হয়ে যাবে। আদারওয়াইজ তো ওরকম রান্নার লোক বা এইসব এখনকার দিনে আর কেউ নিয়ে যায় না, সেটা ট্র্যাডিশনাল লোকেরা নিয়ে যায়। পুতুল নাটক বা এই ডাঙের পুতুল বা আরও যেসব রয়েছে ক্রমশ কোথাও গিয়ে একটা জেলা ভিত্তিকেই থেকে যাচ্ছে। এটাকে স্প্রেড করার জন্য বা শহর কেন্দ্রিক করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে? পদক্ষেপ বলতে সরকারি হোক বেসরকারি হোক, দুই তরফ থেকে উদ্যোগে একটা করে ফেস্টিভ্যাল করা উচিত পুতুল নাটকের। এবং সেটা কতখানি খরচ সাপেক্ষ হতে পারে? খরচ সাপেক্ষ তো বটেই, কারণ আনুমানিক যদি খরচ বলে দাও তাহলে অনেকে যারা এই ভিডিওটা দেখবে তারা যদি আনুমানিক যদি খরচ হয় তাহলে মোটামুটি, আমি সবচেয়ে কম বলছি, মোটামুটি তোমার যদি আমি সব ধরনের পুতুল দেখতে চাই, যদি আমি দুদিনের কর্মশালা করি, বিভিন্ন দলের কাজ দেখার সুযোগ পাই, মোটামুটি ধরো 2 লক্ষ টাকা, 2 লক্ষ টাকার উপরে তোই যাবে। মানে কর্মশালা প্লাস হচ্ছে ওই, হ্যাঁ, বিভিন্ন দলের পারফরমেন্স যদি আমি দেখতে চাই, আমি খুব কম বললাম কিন্তু এটা সব থেকে কম। এবং এই টাকার বিভিন্ন রকম, ধরো আমি ডাঙের পুতুল দেখতে পাবো, সুতো পুতুল দেখতে পাবো, গ্লাভ পাপেট দেখতে পাবো, ছায়া পুতুল দেখতে পাবো, বিভিন্ন ভ্যারিয়েশন যে পুতুলের আছে, যে বিভিন্ন সবটা মিলিয়ে হচ্ছে, সবটা মিলিয়ে আমি না, যদি আমি মানুষের কাছে একটা যদি হয়, একটা করলে তো অনেক কমের মধ্যে চলে আসে। ধরো তোমার একটা করলে 50,000 যেরকম হয়, 1 লাখের মধ্যে এটা মোটামুটি করা যেতে পারে। এবারে হচ্ছে সেটা অবশ্য ডিপেন্ড করছে, মানে টাকার অঙ্কটা কি বলো তো, জায়গা বিশেষে তুমি কোন ক্ষেত্রে করছো। আমি একটা বলে দিলাম বটে, কিন্তু এটা আবার ধরো তুমি আজকে ধরো হয়ে গেল, সেক্ষেত্রে তুমি আজকে ধরো এইখানটা কলকাতায় করছো, এটা হতে পারে, বা তুমি গ্রামে গিয়ে করলে এর চেয়ে আরো কম হতে পারে, আবার কোথাও গিয়ে করলে এর থেকে দ্বিগুণ হতে পারে। সেটা ক্ষেত্র বিশেষে এই টাকার অঙ্কটা সেখানে গিয়ে খাটে। এইবারে ধরো ডাঙের পুতুল যদি আমি অনেক লোক দেখেনি, আমি যদি নদিয়া জেলাতে গিয়ে ডাঙের পুতুলের একটা ফেস্টিভ্যাল করি, সেখানে তারাও এই দেখার সুযোগ পেলো। আর কলকাতা এমনই একটা জায়গা যেখানে কি সবাই দেখার সুযোগটা পায়। পুতুল নাটককে যদি আমি মেন স্ট্রিম বিনোদন মাধ্যমের মধ্যে আনতে না পারি, তাহলে কিন্তু এর প্রচার করা খুব মুশকিল। একে মেন স্ট্রিম বিনোদনের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। আজকে দাঁড়িয়ে আমি দেখছি যে নাট্য একাডেমি থেকে যে আমাদের নাটকের ফেস্টিভ্যালটা হয়, নাটক তো মেন স্ট্রিমের, তো নাটক যেহেতু মেন স্ট্রিমের একটা ফর্ম, তো নাট্য মেলাতেও পুতুল নাটক রাখা হয়, যেটা অনেক গিয়ে অনেক মানুষের দেখার সুযোগ হতে পারে। অনেকে, সবাই তো আর গ্রামেগঞ্জে গিয়ে পুতুল নাটক দেখার সৌভাগ্য বা সুযোগটা হয় না। এবার আমাকে বলো যে আমি পারফরমেন্স ছেড়ে দিলাম, শুধুমাত্র একটা 4টে দেয়াল ঘরের মধ্যে শুধুমাত্র কর্মশালা করতে গেলে কিরকম খরচা হতে পারে? কর্মশালা করতে গেলে খরচটা বলা তো খুব মুশকিল। একটা মানে ধরো, মানে যিনি হচ্ছে রিসোর্স পার্সন থাকছে, তার একটা চার্জ থাকছে, সেটা বাদ দিয়ে, এবং মেটেরিয়ালস যেগুলো লাগছে সেগুলো মেটেরিয়াল যদি তুমি কেনো, বা মেটেরিয়ালস ডিপেন্ড করছে, তুমি যদি বাড়ির থেকে যদি ওয়েস্ট জিনিস দিয়ে জোগাড় করতে পারো, সেটা তো জিরো খরচা। যদি তুমি জোগাড় করতে পারো, খুবই কম খরচা। এবার যদি সেগুলো যদি তুমি না জোগাড় করতে পারো, তাহলে ওগুলো তোমাকে কিনতে হবে, নতুন জিনিস কিনতে হবে, তখন খরচটা বেড়ে যাবে। মোটামুটি ধরো একটা পুতুল নাটকের ওয়ার্কশপ করতে গেলে তোমাকে ধরো 5,000 তার মেটেরিয়ালের মধ্যে মোটামুটি হয়ে যাবে। সঙ্গে একটা ছোট প্রোডাকশন করার জন্য, পুতুল নাটক অনেক খরচ সাপেক্ষ, তো কিন্তু একটা বড় বিগ প্রোডাকশন বানাতে গেলে কিন্তু এই খরচে কিছু হবে। একটা ওয়ার্কশপ শেখার জন্য, জাস্ট কি একটা আইডিয়া পাওয়ার জন্য, শুধু মেটেরিয়াল 5,000-এর মধ্যে যদি করতে চায় করতে পারে। জাস্ট তাকে দেখানো যাবে যে এই মাধ্যমটা কি জিনিস, কি হতে পারে। এইটা হয়তো গুটি কয়েক ছেলে মেয়ে নিয়ে একটা ছোট কর্মশালা ঘরে একটা আয়োজন করা হলো, একটা ইন্টিমেট সেই বিষয়টা সেখানে তাদেরকে বোঝানো হলো, এবং তারা নিজে হাতে কলমে শিখলো। এই যে মেটেরিয়ালটা কিনছি মানে শুধুমাত্র তারা দেখে চলে যাবে তা না, হাতে কলমেই তারা শিখবে, তারাই পুতুল নির্মাণ করবে, তারাই পুতুল সঞ্চালনা করবে। আর পুতুল নিয়ে যদি কেউ আগামী দিনে পড়াশোনা করতে চায়, সেক্ষেত্রে সে কীভাবে এগোবে? আপ টু মাধ্যমিকের পর পুতুল নিয়ে, শুধুমাত্র পুতুল নিয়ে পড়াশোনা করার যে স্কোপ বা স্ট্রিম সেটা নেই ভারতবর্ষে। আচ্ছা, তো সেটা হয়তো আগামী দিনে হবে, যদি মানুষের সদিচ্ছা থাকে এবং যারা আমাদের কর্মকর্তারা রয়েছেন বিভিন্ন ডিভিশনে, ওনারা যদি ভাবেন যে এরকম শিল্প মাধ্যম নিয়ে পড়াশোনা করা যায়, যদি আমাদের মতন যারা কাজ করছেন তারা যদি আগামী দিনে এই কাজটাকে অনেক বেশি মানে স্প্রেড করতে পারে, ওরা মানে যদি সমাজের মূল জায়গায় তুলে ধরতে পারে,
তাহলে হয়তো তাদের ভাবনায় আসবে না এটা নিয়েও কাজ করা যায়। আচ্ছা, তখন তখন মানে কি হবে, এখন- একটা এখন স্কোপ। এখন সে অর্থে শুধুমাত্র পুতুল নাটক নিয়ে কাজ করবার স্কোপটা নেই। এখান থেকে পুতুল নাটক নিয়ে কাজ করে বিভিন্ন ফেলোশিপ তুমি পেতে পারো, বৃত্তি পেতে পারো, এটা নিয়ে তুমি কাজ করতে পারো। কিন্তু তার জন্য দরকার একটা পার্টিকুলার গুরুর আন্ডারে তোমাকে কাজটা শিখতে হবে এবং নিয়মিতভাবে এই লাগাতার চর্চা করতে হবে। সেই ডেডিকেশনটা প্রথমেই চাই এবং প্যাশন, এটা সব থেকে আগে দরকার। এবং কারণ এটা খুব বোরিং কাজ, আমি তোমাকে প্রথমেই মানে কি বলি, যদি কেউ এগোতে চায় খুব বোরিং কাজ। কারণ আমি তোমাকে যদি বলি রনিত তুমি একটা পার্ট দেবো তোমাকে অ্যাক্টিং করার জন্য, তুমি কালকে এসো, তো তুমি চলে আসো, তোমাকে একটা স্ক্রিপ্ট দিয়ে দিলাম, তুমি সেটা পড়ে হয়তো ইনস্ট্যান্ট পড়ে বলতে হবে, তোমার দক্ষতা সেই লেভেলে থাকে, তুমি ইনস্ট্যান্ট পড়ে অভিনয়টা করে দিতে পারবে। এবার যদি একটা পুতুল নাটকে যদি আমি তোমাকে ডাকি, রনিত একটা পুতুল নাটক করতে হবে, এসে কি করে তোমাকে দিয়ে দিলাম কিছু থার্মোকল, কিছু ফোম, কিছু জামা কাপড়, তুমি এখন পুতুল বানাও, তোমাকে শেখাচ্ছি বানাও, ওই ধৈর্য কজনের থাকবে? আমি নিজে অভিনয় করব, আমাকে একজনকে বানিয়ে তাকে দিয়ে অভিনয় করাতে হবে, ওই ধৈর্যটা কি বলো? সেই জায়গাটা তোমাকে ধরে থাকতে হবে, তবেই না গিয়ে তুমি একজন পাপেটিয়ার হতে পারবে। ব্যাক সাইডের কাজ আমরা বিভিন্ন ক্লিপিংসে দেখাবো। আমাদের অনেকক্ষণ গল্প হলো, আজকের মতো এইটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে কোনো একটি নতুন এপিসোডে। নমস্কার। নমস্কার, সবাই ভালো থাকবেন।